রাসেল ভাই নমস্কার। আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডন। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনের। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি। ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমা দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো, আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই
দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশেই ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধ পোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুনই লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝোরে বৃষ্টি পড়ছে। রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছাকাছি এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে এবং আশা করছি তিনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনা নিয়ে আরো একটা ঘটনা আছে। সেটা হচ্ছে তিনি এই ঘটনাটি শোনার পরে তার কিছু প্রবলেম শুরু হয়েছে, যেটা একেবারে উইচ ইজ ভেরি নিউ, যেটা মানে আমাদের মানে সচরাচর ওনার কাছে এর আগে শুনিনি যে ঘটনা শোনার পরে তার পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো সেই সমস্যা কি সমস্যা হচ্ছে সেটাও তিনি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন। এবং আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন এবং চলুন আপনার ঘটনাটা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রাসেল ভাই, উনি সাধারণত মানে
এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। তো উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতেন এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে, প্রায় আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়, মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো একে একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে যেতে একদম শেষের দিকে চলে আসছে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে, বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে, কাজটা ঠিক করলো না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদে সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পেছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন, ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হচ্ছে, যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল, এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, ফিলিংস আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা,
এখন কিন্তু বাস্তবে কিন্তু সে সাপের অস্তিত্ব ছিল না। বা যখনই বাসার লোকজন আসতো দেখতো যে না, কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছিস, সেই জন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই, এটা তো একটা মানে সবার কাছে মানে তারপর একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয় সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসে, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছেন, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলেন, হ্যাঁ এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগেই দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি, একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে
মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। তো সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মনে মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম। তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে না আমরা তো কারো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা, আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না, যেহেতু তোমার সাথে হারিকেন এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। রাসেল ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। যাই উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হলো, এবং উনি কিন্তু রাসেলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসেল যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, মনে হচ্ছে অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে সাপ যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু রাসেল ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা, কিন্তু এখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন পরহেজগার ব্যক্তির কাছে যান, তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন। তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুড়েদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুড়েরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়ার ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে। তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। তো যাই হোক কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পারছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে আমি মানে আমার ইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছেন সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আফসেল ভাই, আমার নাম এইচ.আই. হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। তো ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে
কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল, একটা লেকের পাশে। ওইটা লেকের পাশে একটা বড় রেন্ট্রি গাছ ছিল। তো ওই গাছের নিচে 2টা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশের কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায়ে অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটায় আসি যে উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে, প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি, করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলে এত রাতে, রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে, তো জায়গাটা তো ভালো না এমনিতেই। তো মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তারপর আশেপাশে কেউ আছে, তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরেও দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। তো বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে, আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন হ্যাঁ, প্লিজ। জি, মেয়েটা বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়াইছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার, বা আপনি এই জায়গাটা ভালো না, তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ার সাথে। তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম। তো গাড়িতে যে ড্রাইভার, ওনারা চলে গেছেন ময়মনসিংহ আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এইখানে যে এত রাতে দাঁড়ায় আছেন, এখানে তো আপনি সেফ না। তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসলেন। তো বিপুলের কাছে, যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে 2টা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন, আর দোকানের নিচে একটা ব্যাট করলেন। তো ব্যাট করে উনি আবার বাইরের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন যে আসলে মেয়েটা কি করতেছে, আননোন একটা মেয়ে। তো মেয়েটা, বিপুল ভাই যেটা দেখলেন সেটা হচ্ছে মেয়েটা বাইরে ফোনে ওর ভাইয়ার সাথে কথা বলতেছে যে ভাইয়া, তুই আমাকে একা রেখে ফেলে চলে গেছিস। তো পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে যে বিপুল ভাই ইয়েতে যায়, আবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সেরে যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে।
তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন? তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে? তো বিপুল ভাই বললেন এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে? তো মেয়েটা বলল যে এটা আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছে আপনি পারবেন এত রাতে? পরে মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে ব্রিজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর উঠলেন এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা যখন বলল, বিপুল ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হোস নাই, মানে তুই আসতে চাচ্ছিলি না কেন? বিপুল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে কেঁপে মানে আর দেখতেছিলেন যে এই গল্পটা শেষ কোথায় হয়েছে আমাকে শেষ এখানে কাছাকাছি চলে আসছে। তো উনি মানে দেখলেন যে মেয়েটার আস্তে আস্তে ওই নিচে যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরি, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত এফএম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা উজ্জ্ব রাখতে চাই। আমি বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে জব করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না। সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন এবং অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য, কারণ আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বুঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন, আমাকে তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। তা আমাদের বাড়ির ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমে খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে
ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি ঝিমোচ্ছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত। যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতরে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন, তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে, ভাই আপনাদের আমার আগেই জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই, যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে। তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে, তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। এই জন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে আর এসব না শুনি। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষ পান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়েপক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় দিন 10 পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশের ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটেনি। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে
বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে কাঁদছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনিও খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতেই দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড় চাচা সব শুনে অভয় দিয়ে বললেন, দুশ্চিন্তা করবেন না। বড় চাচা বাড়ি চলে আসলেন। বড় চাচা বাড়িতে এসে রাতে খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো ঠিকই, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুঁজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ, স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন, এই কে রে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ ঘোর রক্তবর্ণ, এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করেন। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেওয়ার সময় তিনি মেয়েটির চুল খামচে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। সাথে আমি, আমার চাচাতো ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবজ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা আছে, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আফসেল ভাই, আমার নাম এইজাই হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2000। আমি রাসেল, আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা আছেন। শেষ পর্যন্ত থাকবেন আশা করব। আমি আরো একবার জানিয়ে দিই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় থাকব। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা শুরুর আগেই বলি, সেদিন খুব ভোরে ফজরের ওয়াক্তে নামাজ পড়ার জন্য ওঠেন আকবর আলী সাহেব, গভর্নমেন্ট অফিসার।
এবং গভর্নমেন্ট অফিসের পাশাপাশি গ্রাম বা নিজের পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি করে তিনি কিছু টেক্স ইন্ডাস্ট্রির মালিক পর্যন্ত বনে গেছেন। প্রতিদিনই ফজরের নামাজের সময় ওঠেন, সৎ একজন মানুষ, যতটুকু দরকার ততটুকুই পান, বেশি কিছু চান না, কিন্তু যা হয়েছে তার নিজের মানে শক্তি, সামর্থ্য এবং পরিশ্রমের কারণেই তিনি পেয়েছেন। তো উনি নামাজ পড়ে নর্মালি হাঁটতে যান, তো ফজরের ওয়াক্ত তার কখনো মিস হয় না। তো তিনি জানেন ফজরের ওয়াক্ত, এবং ঘড়ি না দেখেই উনি ওযু করে এসে দেখেন ঘরে ঢুকে রাত 2টা বাজে। তার এরকম সময় একটা শব্দে ঘুম ভাঙে। তো শব্দটা খুব বেশ জোরালো ছিল। ঘুমটা যে শব্দে ভাঙে তা হলে তা হলো যে কেউ রান্না করছে রান্নাঘরে। তো তিনি ওয়াশরুম থেকে এসে ঘড়ি দেখবার সময় ভালো করে লক্ষ্য করলেন কেউ রান্নাঘরে আসলেই খুটুর খুটুর শব্দ আসছে। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন এবং দেখলেন তিনি ঘুমাচ্ছে। তার 3 ছেলেই একসাথে ঘুমায়, তাদের রুমে আলাদা। মাঝে মাঝে বড় ছেলেটা রাত জেগে পড়াশোনা করে, তাই হয়তো রান্না করে কিছু খাওয়ার চেষ্টা করছে। তো এরকম 7-5 ভাবতে ভাবতে তিনি ভাবলেন যাই দেখিও কি করে। তিনি ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে যেতেই দেখেন একজন মহিলা দাঁড়িয়ে সিঙ্ক বেসিনের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কিছু মাংস ধুচ্ছে। উনি শব্দ না করে তার ছেলেদের রুমে চলে যান। তার ছেলেদের রুমে যে দেখেন ওরা ঘুমাচ্ছে, এবং ওই রুমে দেখেন তিনি তাদের রুমের ভেতরে দরজা লাগিয়ে দিয়ে জানালা দিয়ে চিৎকার করতে থাকেন। তিনি তারা নিজের রুমে গেলেন না, এবং ওই রুমের থেকে চিৎকার করতে থাকলেন, চোর চোর চোর। এদিকে তিনি লক্ষ্য করতে থাকলেন তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, এবং তিনি মাথা ঘুরিয়ে সেই মেঝেতে পড়ে গেলেন। তার ছেলেদের রুমেই তিনি শুয়ে আছেন। তখন তিনি মনে করতে পারেন যে একজন মানুষ তার কাছে আসে এবং বলতে থাকে এটা কিন্তু স্বপ্ন না। এবং এটা বলতে বলতেই তিনি কিছু একটা তলোয়ারের মতো বিশাল সাইজের একটা তলোয়ার বের করেন, এবং তার বড় ছেলের পাশে যে দাঁড়ান। আস্তে করে তিনি বড় ছেলের গলার মধ্যে ছুরিটা চালিয়ে আস্তে আস্তে করে জবাই করে দেন। ওর রক্ত ছুটছে তার বড় ছেলের গলা থেকে। তার ছোট ছেলেটা তার ছেলেটা মুরগি যেভাবে জবাই করলে দাপড়াতে থাকে, সে একইভাবে দাপড়িয়ে দাপড়াচ্ছে খাটের উপরে। তিনি ছোটার চেষ্টা করছেন, তিনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তার শরীরকে তিনি নাড়াতে পারছেন না। তিনি অনুভব করতে লাগলেন তার কোনো অঙ্গ তিনি নাড়াতে পারছেন না, না হাত না পা। তিনি শুধু কাত অবস্থায় শুয়ে দেখতে পাচ্ছেন। তিনি দেখলেন এরপর তার মেজো ছেলেকে জবাই করা হবে। তো মেজো ছেলের সামনে দাঁড়ানো এবং মেজো ছেলের গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হলো। মেজো ছেলেটা তরপাচ্ছে, দাপড়াতে দুইজনের মাথাবিহীন দেহ খাটের থেকে পড়ে যায়, এবং বারান্দার সাথে রুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে, সেই বারান্দার দিকে তারা তরপাতে চলে যাচ্ছে। তার ছোট ছেলেটাকে জবাই করার সময় তিনি হঠাৎ করে আজানের শব্দ শুনতে পান। এতক্ষণ যাবৎ তিনি প্রায় ঘন্টা 2 তিনি এই অবস্থায় ছিলেন যে এই রুমের মধ্যে তিনি অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছিলেন, এবং অনেকক্ষণ যাবৎ সে মেঝেতে পড়েছিলেন। তো আজান শুনতে পাওয়ার সাথে সাথে তিনি ওই ছোট ছেলেটাকে জবাই করা অবস্থায় তিনি দেখতে পান ছোট ছেলেকে জবাই করতে যাবে, এবং তিনি মনে মনে হঠাৎ করে তখন সূরা পড়তে লাগলেন। কি সূরা পড়েছেন তার কিছুই মনে নাই, তবে এতটুকু বলেছে তিনি যা মনে আসছিল তাই তিনি পড়ছিলেন। তিনি দেখলেন তিনি আস্তে আস্তে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এবং এক সময় তার আর কিছুই মনে নাই। সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তিনি সবার আগে তার ছেলেদের দিকে তাকান এবং দেখেন তারা বিছানার চারিপাশে বসে আছে। উঠে উনি সাথে সাথে ওদেরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে। ওখানে অনেকেই উপস্থিত, তার স্ত্রী, 3 ছেলে, কাজের বুয়া এবং শ্যালকের সামনে তিনি সব বলেন কথা, কিভাবে রাতের বেলা জিনিসগুলো দেখলেন। তিনি যখন বলছিলেন তিনি ঘামছিলেন, অথচ তখন এসি ছাড়া ছিল। ওই সময় তার পরিবার সবাই বলল যে আকবর সাহেবকে পাওয়া গেছে বারান্দায়। তার হাতে একখানা তসবি ছিল। তার বুকের মধ্যে ব্যথা হঠাৎ করে হতে লাগলো, এবং একটা সময় তিনি বলল তার খারাপ লাগছে। তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের ডাক্তাররা বলল যে তার হার্টে রিং পরাইতে হবে। তো তাকে এনআইসিবিডি রেফার করলো, এবং সেখানে তার হার্টে রিং পরানো হলো, এবং হার্টে ব্লক পাওয়া গেল তখনই যখন রিং পরানো হলো, কারণ ওখানে ব্লক পাওয়া গেছে। তো হাসপাতালে থাকা অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন। তো আবার সেদিন রাতে আবার রমজানের চাঁদ দেখা যায়। তার সাথে থাকতো তার স্ত্রী ও ছেলেরা সময় করে। তো ছেলেরা বাসায় ছিল ওই দিন। তিনি রাত 9টায় ঘুমিয়ে পড়ে। স্বপ্নটা হয়তো তিনি রাত 12টার দিকেই দেখেন। তখন হাসপাতাল কক্ষের সব লাইট অফ ছিল। তিনি স্বপ্নে লক্ষ্য করলেন তার ছেলেরা বাসায়, তাদের রান্নাঘরে ছেলেরা বাসায় আছে, এবং তাদের রান্নাঘরে 2জন মানুষ রান্না করছে। তার ছেলেরা তাদের কাছে খাওয়া চাইলে তারা অনেকগুলো আঙ্গুল খেতে দেন ডাইনিং টেবিলে, এবং মাঝখানে একটা মাথা রাখা, সেই মাথাটা থেকে রক্ত ঝরছে। তা দেখে তার ছেলেরা বমি করে দেয়, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা 5-6 জন লোক পাগলের মতো হাসছে আর বলছে, খা খা, তোর বাপকে তো বুকে ধরিয়ে দিয়েছি, এবার তোদের তিলে তিলে মারবো।
তার ঘুম ভেঙে যায়। ঘুম দেখে তার চারিপাশে অন্ধকার এবং তিনি ঘেমে ওঠেন। তার স্ত্রী দেখেন যে তার স্ত্রী আস্তে আস্তে শরীর প্রিপারেশন নিবে, তো সেই মানে জেগে আছে, তখন রাত 2টা বাজে। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেন নাই। এত কিছু শোনার পর তার ছেলেরা কিন্তু তাকে বলে যে বাবা তুমি টেনশন করো না, তোমার হার্টের প্রবলেম ছিল, হয়তো তুমি এই জন্য এসব জিনিস দেখছো, তোমার মাইন্ড হয়তো কাজ করছে না। তার স্ত্রীও যেহেতু সায় দেয়নি, তিনি সাহারির সময় তার স্ত্রীকে বলেন যে তার খালাতো ভাইকে নক করতে, কারণ তিনি কথাগুলো কাউকে বলতে চাচ্ছেন। খালাতো ভাই তার সব বিজনেস তার অনুপস্থিতিতে দেখভাল করেন মাঝে মধ্যেই, আর তার প্রতি তিনি অনেক অনুগত। তাকে ডেকে পাঠানো হয়। পরের দিন রোজা শুরু হয়ে যায় এবং তিনি দুপুরে আসেন। তার নাম হচ্ছে হোসেন। তিনি বলেন, হোসেন এই ঘটনা কালকেই এসব দেখলাম, তো তুই এক কাজ কর, তুই একটা খবর লাগা যে আমাদের বাসাটা চেক করা না এবং আমাদের সাথে দেখা করাইতে পারলে, এরকম কাউকে যিনি এসব ব্যাপারে অভিজ্ঞ। তো হোসেন নারায়ণগঞ্জের একজন লোককে চেনেন, তিনি আলেম এবং বেশ বড় আলেম। তাকে নিয়ে যায় তাদের বাসায়। তো আলেম বাসায় ঢোকার সময় বলে দেয় যে এই বাসার মালিককে। তখন হোসেন সাহেব বলে যে উনি তো হাসপাতালে। তখন সে আলেম বলে, না আমি ঢুকবো না, আমাকে তার কাছে নিয়ে যান আগে, আপাতত এই বাসায় প্রবেশ করছি না। তো তিনি ইশারা করলেন কি জানি ডানে আর বামে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তো হাসপাতালে তাকে দেখা করিয়ে দিলে তিনি আকবর সাহেবের হাত ধরেন এবং বললেন, দেখেন বাড়িটাতে আপনি যেসব জিনিস দিয়ে বন্ধ করেছেন সব মাটির ভেতরে পচে গেছে, কিছুই নেই। বাড়িটার চারপাশে দেখা যায় না, কিন্তু অনেক অনেক ময়লা আবর্জনা জমে গেছে। বাড়িটার পবিত্র নেই, এই বাড়ির অবস্থা ভালো না, জীবনের রিস্ক থাকতে পারে, আপনারা সাবধানে থাকবেন, আপনাকে ছাড়া হবে না এবং আপনাকে বাসায় থাকতে হবে। মানে আপনাকে ছাড়া হবে না, আমি যদি কাজ করি তো আপনাকে বাসায় থাকতে হবে, আপাতত বাসায় কেউ থাকবেন, ওই বাড়িতে কেউ থাকবেন না। তো তিনি জেনে নেয় তাকে কবে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে, সেদিনই তার বাসায় যাবেন তারা। তো ততদিন ছেলেরা তার নানার বাসায় থাকবে। তো রিলিজ দেওয়ার পর তিনি বাড়িতে প্রবেশ করেন। আগের বাসায় নিচের ফ্ল্যাটে ভাড়াটিয়া বলে একজন রুমে আছে তাদের পরিচিত, তো তার রুমে চেয়ে বসেন, তারা তার ফ্ল্যাটে ওঠেন না। তো সেই রুমে শুধু হোসেন সাহেব ছিল, আর কেউ ছিল না, আর ওই আলেম ছিল। তার স্ত্রী তখন তার ছেলেদেরকে আনতে গেছে নানা বাড়িতে। তো সেই আলেম তাকে বলেন যে আমার কিছু সঙ্গী আছে, তাদের দিয়ে আপনাদের বাড়ির কি অবস্থা দেখাবো, তবে এতটুকু জেনে রাখেন আমি হয়তো কিছু পারবো না করতে, কারণ আমার অনেক কিছুই সাধ্যের বাইরে, যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকুই পারবো। আপনারা সাবধানে থাকবেন, আমার জিন পুরা বাসা বন্ধ করে দিচ্ছে, আপনি এটা সাথে রাখবেন। তার হাতে একটা গাছের ডাল টাইপের কিছু একটা দিয়ে বললো, এটা সবসময় সাথে রাখবেন, ছড়াবেন না। তিনি ধরলেন এবং 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করে ফেললেন তিনি। তো তিনি যাওয়ার সময় বললেন, অবশ্যই দ্রুত কোনো অভিজ্ঞ কাউকে দেখান, রুকিয়া করেন, রুকিয়া করার নিয়ম জানেন। সাথে এও বললেন বিপদ আছে এবং আপনাদের বাসার উপর কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন না, আমি দেখছি, যত দ্রুত সম্ভব কাউকে খোঁজেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তিনি চলে গেলেন এবং সেদিন রাতের ঘটনা, তিনি ঘুমাচ্ছে এবং তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, এটা কিন্তু রমজানের মধ্যেই চলছে। তারপরে তিনি চোখ বন্ধ থাকা অবস্থায় তার পাশের ঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসছে। তিনি তার স্ত্রীকে ঘুমের ঘরে ডাকার চেষ্টা করলেন এবং বললেন, দেখো না কি অবস্থা, ঘুমের মধ্যে বলছেন। তার স্ত্রী যায় এবং এসে বলে, ওরা ঠিক আছে। এই বলতে তার স্ত্রীও শুনতে পান রান্নাঘর থেকে আসছে শব্দটা বেশ প্রখর। তার রুম থেকে রান্নাঘরের আলো বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় না, কিন্তু এতটুকু বোঝা যায়, কেউ আছে কিনা বোঝা যায় না, কিন্তু আলোটা দেখা যায়। তিনি শব্দ করতে লাগলেন, কে ওখানে, রান্নাঘরে শব্দ করছে কে? তার ছেলেদের নাম নিলেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। তিনি দেখলেন তাদের ড্রয়িং রুমের টিভির পাশে উল্টা হয়ে দেয়ালে ঘেঁষে কে যেন দাঁড়িয়ে আছে। এটাও তিনি আবার সেই রান্নাঘরের আলোতেই দেখলেন। তিনি তার ছেলেদের দরজা নক করার সাহস পেলেন না, দরজা লাগিয়ে তিনি তার ছেলেদের রুমে ফোন দিলেন এবং বললেন, জলদি পুলিশকে খবর দে, তোদের দরজাটা লাগা। তার ছেলেরা তাই করলো এবং নিচের দারোয়ানকে ডাকলো এবং উপরে আসতে বলল। কয়েক সেকেন্ডের ব্যবধানে আকবর সাহেবের স্ত্রী তার দরজার সাথে কান দিয়ে শুনতে লাগলেন কোনো শব্দ পাওয়া যায় কিনা। তিনি শুধু এতটুকু শুনতে পাচ্ছিলেন, বাড়ি বন্ধ করিস, কাউকে কেউ যিনি জুলুম করছে, কত বড় সাহস, তোরে আজকে শেষ করে দিব, এই বাড়ির লোকদের তো করবোই, তোকেও করবো, এখান থেকে ভাগ। এই শব্দগুলো অস্পষ্ট কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে। কোন কুকুরের শব্দ আসলো, কুকুর যেভাবে কান্না করে সেরকম শব্দ ড্রয়িং রুম থেকে আসছে। কুকুরের শব্দ যদি নিচ থেকে আসতো তাহলে বোঝা যেত, আবার তাদের রুমটা রাস্তার সাথে না, তাদের রুমটা অনেক পেছনে, তো কুকুরের শব্দ আসলেও তা হালকা শোনা যায় মাঝে মধ্যে। তো এখানে ক্লিয়ার মনে হচ্ছিল কুকুরের শব্দটা বাসার ভেতর থেকে আসছে। মুহূর্তের মধ্যে দরজায় শব্দ আসছে, সেই দরজা তো খুলতে হবে। তার বড় ছেলে সাহস করে সব লাইট জ্বালিয়ে মেইন দরজাটা খুলে দেয়। দুইজন দারোয়ান আসে এবং বাসায় রান্নাঘরের লাইট জ্বালানো অবস্থায় দেখে। তো দুইজন দারোয়ান আসে, কিন্তু ওনাদের বাসায় তাড়ানো হচ্ছে 3 জন। হঠাৎ করেই
চিৎকার করতে করে উপর থেকে কে জানি নিচে নেমে আসে এবং বলতে থাকে কে যেন তাকে ছাদের থেকে হ্যাচকা টান দিয়ে সিঁড়ির কোনায় নিয়ে আসছে। তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং তাকে নিচে চলে আসেন। তো তাদের চিৎকার চেঁচামেচি ভাড়াটিয়ারাও সজাগ হয়ে যায়, তারাও আসেন। সবাই মনে করছিল চোর এসেছে কিনা। পরের দিন সকালে সেই দারোয়ানের যে ছাদে ছিল তাকে যে ভয় পেয়েছিল সে এক প্রকার পালিয়ে যায়। তো এই বাড়িটা আকবর সাহেবের নিজের বাড়ি। তার একটা টেক্সটাইল ফ্যাক্টরি আছে, সেখানে প্রায় 200 জন শ্রমিক কাজ করে। তার টোটাল এমপ্লয়ি অনেকটা 300 জনের মতো। তার সম্পত্তির কথা বলে লাভ নেই, সেটার হিসাবও নেই। তো তাদের নারায়ণগঞ্জের পৈতৃক অনেক সম্পত্তি আছে, ঢাকায় অফিস, এবং এই অফিসের মূল দায়িত্বটা আসলে এই তার হোসেন সাহেবেরই দেওয়া মোটামুটি, এবং তিনি সবকিছু দেখাশোনা করেন। অফিসের লোকজন আছে, তিনি গভর্নমেন্ট চাকরি করতেন তখন। পজিশনটা আমি বলছি না। তো যে আলেম এসেছিল সেই আলেম খবর পাঠায় যে তার জিনটাকে প্রচুর মেরেছে কে জানি। তারা এখানেই থাকে যারা মেরেছে, সেই আলেমের জিনের খবর খবরাখবর রাখার জন্য এখানে ছিল। সেই জিন দ্বারাই তিনি দ্বিতীয়বার এই বাড়িটি বন্ধ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদেরকে বলে যে আপনারা একজন লোক আছে, তার সাথে দেখা করতে পারেন, কিন্তু তার আগে আপনারা এই বাড়িটা ছাড়েন, কিছুদিনের জন্য ছাড়েন, পরে না হলে চলে আসলেন আর কি। জীবনের মায়া নিয়ে এখান থেকে চলে যান, পরে সব স্বাভাবিক হলে এখানে ফেরত আসেন। তো বাসার সব রুমে লাইট জ্বালিয়ে সবাই ঘুমাতেন একটা সময়, এবং আকবর সাহেবের নির্দেশ যাই হোক যেটাই হোক এই বাসাতেই থাকবো। কি আর করবে, আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি, দেখি না কি করে, এসব আর ভয় পেয়ে লাভ নেই। তো এই যুগে সেসব জিনিসের ভয়ে আসুক দেখে নিব। তো তিনি এরকম সাহস পেয়ে যান এবং সারাক্ষণ নামাজ পড়তেন অফিসের কাজকর্ম শেষে, এবং তার নিজস্ব অফিসের কাজকর্ম সারতেন, এবং অফিসের দায়িত্ব ছিল হোসেন ভাইয়ের উপরে। তিনি প্রতিদিনই আসতেন এবং তার ছেলেদের পাঠিয়ে দেওয়া হয় তাদের নানুর বাড়িতে। রোজা শেষ হয়ে ঈদ আসে, ঈদ তারা বাসায় কাটান এবং ছেলেরা নানুর বাড়িতে ঈদ করেন। তো রোজা শেষ হতে না হতেই উৎপাতের লেভেল বেড়ে যায়। তো রোজা ছিল কিনা, এর জন্য কিছু দেখা গেল কিনা সেটা তারা বোঝে না। ঈদের পর দিন থেকে শুরু হয় বাসার মধ্যে এক প্রকার ধ্বংসযজ্ঞ। চারিপাশ থেকে চিৎকারের শব্দ আসে, সেই সাথে দেয়ালের এপাশ ওপাশ থেকে আসতো কেউ যেন দেয়ালের মধ্যে চাবুক পেটা করছে, আর সেই চাবুকের শব্দে কেউ চিৎকার করছে। জুলুম চলছে দেয়ালের ভেতর। কিসের এত শব্দ? তারা 3 তলায় থাকতো, পুরো ফ্ল্যাট জুড়ে, 3 ছেলের 3 রুম, কিন্তু ওরা ঘুমাতো এক রুমেই। তো ঈদের 4th দিন সন্ধ্যায় মাগরিবের আজানের ঠিক 10 মিনিট পর তিনি লক্ষ্য করলেন সেই ঘর থেকে তার বড় ছেলে আসছে, এবং বড় ছেলের শরীরটা কেমন শূন্যে ভাসছে। তিনি তসবিহ গুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে বাবা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তখন ওই রুমে প্রবেশ করে তার স্ত্রী এবং বলে, তুমি কার সাথে কথা বলছিলা? বাসাতে তুমি আর আমি আর বুয়া। তখন সে বলে, আচ্ছা রাফিদ তো রুমে না যে গেস্ট রুমে কেন গেল? তখন তার স্ত্রী বলে, রাফিদকে তুমি কোথায় পেলে? ও তো নানার বাড়িতে। রাফিদ হচ্ছে তার বড় ছেলে। তখন তিনি বলেন, আমি দেখলাম মাত্র রাফিদকে, তিনি খুব চেঁচামেচি করছিল এবং তার ব্যবহার খারাপের দিকে যাচ্ছিল। তখন আকবর সাহেবের স্ত্রী পানি আনতে যাবেন এবং তিনি এসে দেখেন আকবর সাহেব তার গেস্ট রুমের দিকে যাচ্ছে। তিনি যে দেখেন আকবর সাহেব পড়ে আছেন। পরে বুয়ার সাহায্যে তিনি ড্রয়িং রুমে নিয়ে আসেন, এবং হঠাৎ করে যখন কলিং বেল বাজে তখন তাদের বাসায় গেস্ট হিসেবে আসে আকবর সাহেবের বোনের মেয়ে ও তাদের পরিবার, মেয়েদের জামাই, তো অনেকেই আসছে আর কি। তো আকবর সাহেবকে এরকম অচেতন অবস্থা দেখে তারা অনেক সাহায্য করে। তো আল্লাহর রাস্তার সাথী হিসাবে সেই জামাইদের একজন পরিচিত রেফাত ভাই। তো রেফাত ভাইয়ের নম্বর সাথে সাথে তারা দিয়ে দেয়, বলে যে ওনার সাথে যোগাযোগ করেন। সেদিন রাতেই আকবর সাহেবের জ্ঞান ফিরে তিনি রেফাত ভাইকে নক করেন। রিফাত ভাই বলেন, আপনাদের বাসার ঠিকানা দিন, আপনার এবং আপনার বাবার নাম দিন। তিনি দিয়ে দেন এবং বলেন ঘটনার সারমর্মটা বলেন। তিনি মোটামুটি সবই বলেন যতটুকু ফোনে বলা সম্ভব। পরের দিন সকালে রিফাত ভাই তার ওস্তাদেরকে বলেন বিষয়টা। রিফাত ভাইয়ের বাসা, উনি বলেছেন যে সবসময় অন্ধকার থাকে। আবারও বলছি, রিফাত ভাই আলো পছন্দ করেন না। আগে করলেও এখন শুধু কাজের জন্যই তিনি দিনের বেলা বের হন, তাছাড়া তিনি আলোতে তেমন কিছু করেন না। সুতরাং তার বাসাও একরকম অন্ধকার দিনের বেলাতেও। তাদের ওস্তাদরা বলে, তুমি সেই বাসায় যাবে, এরকম মানুষের উপকার করা দরকার আছে। লোকটা ভালো এবং সৎ, তুমি দেখো তাকে কে পাঠিয়েছে, তাদের কে পাঠিয়েছে। ওখানে ওদের জায়গা নেই, ওইখানে ওদের জায়গা হবে না। সেই বাসায় ঘুরপাক করছে 4 জন নরপিশাচ। তারা শুধু পুরুষ মানুষের কলিজা খেতে পছন্দ করে। ওরা খাবে কবরে ওনাদের নামানোর পরে। কারা পাঠিয়েছে আর কিভাবে তারা এসেছে খবর নিয়ে আসো। আমরা সাথে থাকবো, এক প্রকার ঘেরাও করে রাখবো। তুমি কিছু খেও না সেই বাসায়, চেষ্টা করো তাদের সাথে কথা বলার। সেই বাসায় সাহসী লোক ছাড়া যেন কেউ ওই সময় তোমার সাথে না থাকে। দুর্বল চিত্তের মানুষ না থাকলেই ভালো। তুমি এই পানিটা নিয়ে যাবে, এই পানিটার মধ্যে জাফরান ছিটিয়ে নাও, আর এই পানিটা যাওয়ার আগে খেয়ে নিও, এবং সেই বাসায় যাওয়ার আগে বাসায় ফেরা পর্যন্ত কোনো কিছু খাবে না। তো পরের দিন রাত 9টার দিকে
তিনি ওই বাসায় পৌঁছান। তো আকবর সাহেবের সেই ভাই হোসেন, সেই ভাগ্নির জামাই সেই সময় উপস্থিত ছিল। রেফাত ভাই রাস্তা চিনছিল না, তাই তাকে রিসিভ করার জন্য সেই জামাই আসেন, মেয়ের ভাগ্নির জামাই। তো রাস্তা থেকে সেই বাসাটা যে আকবর সাহেবের সেটা রেফাত ভাই ইজিলি বুঝে যান, কেননা বাসার ছাদের উপর বিশাল দেহি কিছু শিয়াল নেয় ছাদের রেলিং ধরে খুব ছটফট করে হাঁটছিল। তখন রেফাত ভাই আঙ্গুল দিয়ে বললো, ওইটাই তো বাসা না? তখন সে ভাগ্নির জামাই বলেন, আপনি বুঝলেন কিভাবে? তিনি আর কিছু দেখছিলেন না, তিনি তো আর কিছু দেখছিল না। তো রেফাত ভাই বললেন, শুনেন, আমার সাথে যেহেতু চলছেন জিকির করতে থাকেন। আর সেই ভাগ্নির জামাই এমনি তো জিকির করেন এবং তার আল্লাহ রাস্তার কথা বলতে বলতে একটা সময় বাড়ির গেটের কাছে পৌঁছে যায়। আসতে তারা দেখে রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনার উপরে, তারা দেখে মানে রেফাত ভাই দেখে রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনার উপরে একটা মহিষের মাথা। রেফাত ভাই বললেন, আপনাকে বলে রাখছি, আপনি কিন্তু কাজ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ আমার আপনাকে লাগবে। রেফাত ভাই দেখছেন এটা সেই ভাই, দেখতে পারছেন না। তো রেফাত ভাই সিঁড়ির কামরায় ঢুকে যে ফ্ল্যাট দেখলেন, সেই ফ্ল্যাটে ভাড়া থাকতো একজন ভাড়াটিয়া। সেই বাসায় যে প্রথম দিন আলেম নিয়ে এসেছিল, একটা রুমের মধ্যে বসে কথা বলেছিল। তো রেফাত ভাই বললো, এই বাসায় কি একবার কাউকে নিয়ে বসা হয়েছিল? তখন সেই ভাই বলল, সেটা তিনি জানেন না। তো রেফাত ভাই উপরে ওঠে এবং আকবর সাহেবকে দেখেই একটা জিনিস পড়েন, বিসমিল্লাহি আর আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আউনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দেখে এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন। এটা সেই দোয়া। এর অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ সূক্ষ্ম অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুক। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তো রিফাত ভাই আকবর সাহেবের সাথে বসেই বললেন যে, দেখেন, আপনি কি নিচে কোনোভাবে কোনোদিন বসেছিলেন? তো তিনি বলে, হ্যাঁ আমি বসেছিলাম। তো বলে, আচ্ছা আসেন, আপনি চেয়ারে বসেন, চেয়ারটা মাঝখানে রাখছি। এবং হোসেন সাহেব এবং আকবর সাহেবের ভাগ্নির জামাইকে একটু দূরে সরিয়ে দিলেন। রিফাত ভাই রুমের লাইট অফ করলেন, সেখানে তার স্ত্রী এবং আর কেউ ছিল না। এবং রুমের চারিপাশে ফ্যান বন্ধ করলেন। মাঝে মাঝে কিছু শব্দ ফ্যানের শব্দের কারণে শোনা যায় না। রেফাত ভাই কিছু দোয়া পড়তেই সেই দুজন দেখলো তাদের ঘরের মধ্যেই 4টা কবর হঠাৎ করে মাটির থেকে উপরে উঠে আসলো। কবর উপরে 4টি মাথা, সেই মাথাগুলো একজন আকবর সাহেবের, অন্যগুলো তার সন্তানদের। রেফাত ভাই তাদের ইশারা করতে পারছিলেন না, কারণ রুম অন্ধকার ছিল, কিন্তু আগেই তাদের বলে দিয়েছিলেন যেন তারা কেউ ভয় না পায়। তবে তারা যে ভয় পাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। তো এক পর্যায়ে দোয়া পড়ে জাফরান মিশ্র পানি আকবর সাহেবের কবরের উপরে দেওয়া হয়। সেখান থেকে একজন মানুষ উপরে উঠে আসে। হালকা আলোয় বোঝা যাচ্ছিল যে তারা দুইজন কোনায় জড়সড় হয়ে গেছে। সেই কবর থেকে উঠে একজন বলছে আকবর সাহেবের ঠিক পেছনে দাঁড়িয়ে, উঠে এসে আকবর সাহেবের পেছনে দাঁড়ায়। আকবর সাহেব বসা অবস্থায় কিছু দেখতেও পাচ্ছিলেন না, জানতেও পারছিলেন না, তিনি ঘুম। সে বলল, তোর সাহস তো মন্দ না, সে ব্যক্তিটা যেটা কবর থেকে উঠে আসছে। কিভাবে পারলি তুই আমাদেরকে ডাকতে? এত সাহস তোকে কে দিয়েছে? যে দিয়েছে তার নাম বল, তার ঘাট তো মটকাবই, তোরটাও মটকে তোর কলিজা খেয়ে ফেলবো, কিছুই করতে পারবি না তখন। তোদের তো আমরা ধরিনি, তোরা এখানে কেন এসেছিস? এটা আমাদের জায়গা। তখন জাফরানের পানি আরো ছেটানো হলো তাদের কথা বের করার জন্য। তারা আসলে এসেছে তাদের মহারাজের কথায়। তারা সবাই হিন্দু, তারা খাসি ভোগ দেওয়ার পর এখানে এসেছে। তাদেরকে লোভ দেখানো হয় অনেক কিছুর, তাই তারা এখানে এসেছে। তাদের কাজ শেষ হলে চলে যাবে, তবে এখান থেকে যতক্ষণ কাজ শেষ না হয় তারা এখানেই থাকবে এবং সবাইকে যন্ত্রণা করবে, এবং যতদিন তাদের বলতে দেরি, তাদের মোট মারতে দেরি না। তো রেফাত ভাই শুধু মায়ের শব্দ শুনছেন। এই কথাগুলো বলার সময়ই তাদের মায়ের শব্দ শোনা যাচ্ছে। একের পর এক মায়ের পড়ছে, যা মানব দেহে পড়লে মানুষ হয়তো শব্দ করার আগেই মারা যেত। মনে হচ্ছিল যে কেউ মারাই যাচ্ছে কিনা। এটা হচ্ছে রেফাত ভাইয়ের সব জিনরা তাদের উপরে চর্চা করছিল। 4 কবর থেকে 4 জন ওঠে এবং শেষমেশ যে কথা বলেছিল সে বলে তাদের বান মারা হয়েছিল এবং পুরো পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। নিচতলায় ভাড়া থাকতো আকবর সাহেব পরিচিত এক ভাই। তার ছেলেকে আকবর সাহেবের ফ্যাক্টরিতে ম্যানেজারের পদে দেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আকবর সাহেব তা নেননি। প্লাস তার এই বাড়িটার প্রতিও তার অনেক লোভ ছিল, যার কারণে তার ওয়ারিশগণের নাম সরিয়ে দেওয়ার জন্য তিনি বেনাপোল দিয়ে ইন্ডিয়া বর্ডারে এক শ্মশান থেকে এক তান্ত্রিক হতে তিনি এই ভানটা মারেন, যাতে আকবর সাহেব তার সবকিছু ধ্বংস হয়ে যায়। অলরেডি তার বিজনেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মাঝে মাঝে এই বাড়িতে তারা ঢাকা অথবা বাংলাদেশের বাইরে গেলে তাদেরকে দায়িত্ব দিয়ে যেতেন, অথবা তারাই এই কাজটা করেছে। আকবর সাহেবের তখনও ঘুম।
তাদের ঘরের চাবি দিয়ে তাদের কিছু জিনিসপত্র কালেক্ট করে, এবং কাহিনী হচ্ছে তারা ওই ঘরের চাবি মাঝে মধ্যে আকবর সাহেব তাদেরকে দিয়ে যেত। তারা করতো কি, সেই জিনিসপত্রগুলোর থেকে কিছু জিনিস কালেক্ট করতো ঘরের দরজা খুলে, মহিষের রক্ত মিশিয়ে সেইটা একটা পুটলি করে সেটা রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে ফেলে রাখা হয়। সেই পুটলিটা কালেক্ট করতে হবে এবং সেই পুটলি পুড়িয়ে দিতে হবে। তো রিফাত ভাই সেই রাতেই সেটা করে ফেলবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক সময় অনেক কাজ অনেক দিন লাগে করতে, কিন্তু এই কাজটা তিনি আজকে রাতেই সেরে যাবেন। ঘরের লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং রুমের মধ্যে দেয়ালের রক্তে সেটা দেখা গেল যখন লাইট জ্বালানো হয়। তো রিফাত ভাই বললেন, এর কোনো সমস্যা না, আপনারা ভয় পাবেন না, একজনের লাইট ধরতে হবে আর আমাকে নিচের ট্যাঙ্কের কাছে যেতে হবে। তো তারা মোটর দিয়ে প্রায় 1 ঘন্টা যাবত পানি নিচে ছাদের ট্যাঙ্কে নিয়ে যান এবং অনেকটা খালি করার পর রাত 1টার দিকে রেফাত ভাই সেই ট্যাঙ্কের ভেতর প্রবেশ করেন। ট্যাঙ্কের ভেতর প্রবেশের সময় মই দিয়ে ভিতরে নামেন এবং ট্যাঙ্ক পরিষ্কারের জন্য এই মইটা আগের থেকেই রাখা ছিল। তো রেফাত ভাইয়ের বাসায় প্রবেশ করার সময় তিনি এই ট্যাঙ্কের উপরই একটা মহিষের মাথা দেখতে পেয়েছিলেন। কোনো বাসায় গেলে তিনি হিন্ট পেয়ে যান ঘটনা উদ্ঘাটনের আগেই। তো রেফাত ভাই হায়নারা মাংস যেভাবে ছিঁড়া খায় সেরকম শব্দ ট্যাঙ্কের ভেতরে পাচ্ছিলেন যখন তিনি এই পুটলিটা নিয়ে আসছিলেন। আর বাইরে যারা ছিল তারা শুধু শব্দ পাচ্ছিলেন, অনেক মানুষের নাড়াচাড়া করার, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলেন না। রেফাত ভাই সেই পুটলিটা প্রায় 15 মিনিট পরে বের করেন, কারণ পুটলিটা এমন একটা জায়গা ছিল যে জায়গাটাতে যেতে তার অনেক কষ্ট হয়েছে এবং ভিতরে অনেক গন্ধ ছিল যেটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সবার সামনে সেটা উঠাই নিয়ে আসেন এবং সেটা সবার সামনে তিনি পুড়িয়ে দেন। সেই 4 জন পিশাচকে বলা হয়েছে, তোরা এখান থেকে যদি চলে যাস, না চলে না যাস, ওদের বংশ থাকবে না। পুটলি পুড়িয়ে দিতেই খুব ভিন্ন একটা শব্দ, সেই শব্দটা বোঝানো যাবে না কেমন একটা শব্দ, সেটা করতে করতেই হঠাৎ করে বাড়িটা মনে হচ্ছে খালি হয়ে গেল, হালকা হয়ে গেল, এক প্রকার শান্তি বিরাজ করতে লাগলো। এক প্রকার এক সময় অবস্থাটা নর্মাল হওয়ার পরে পরের দিন সকালবেলা আকবর সাহেবকে সবকিছু জানানো হয়, কে কিভাবে কি করেছিল। আকবর সাহেব সেই ভাড়াটিয়ার সাথে কোনো ঝামেলা না করে তাদেরকে সেই বাড়ি থেকে উঠিয়ে দেন এবং শর্ট নোটিসে উঠিয়ে দেন, তাদের কোনো সময় দেওয়া হয় না। তো 7 দিনের মধ্যে তারা বিদেশের অর্ডারগুলো তার অফিসে আসতে শুরু করে। এইটা একটা সাইন ছিল যে তিনি যে তার অবস্থা যে ঠিক হয়ে যাচ্ছে, তিনি আগের মতো সবকিছু ফিল করতে লাগলেন। প্রায় 1 মাস পর ওই বাসাতে আরো কিছু টুকটাক কাজ করার পর ছেলেরাও তার বাসায় প্রবেশ করে এবং সবাই বলে যে বাসার মধ্যে কয়েক মাসের যে একটা ঝামেলা গেছে তাদের নাই, সেটা তারা বাসায় ঢোকার সময় বুঝে যাচ্ছিল। তো এটা ছিল ঘটনার পরে কখনো তারা রিফাত ভাইকে ফোন দেয়, তার মানে তারা সুস্থ আছেন, ভালো আছেন, আর কোনো প্রবলেম হয় নাই। তো হিংসার বশে এসব করা যায় এবং যার গুনাহ এটা অনেকেই বোঝে না। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা আছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করব। আমি আরো একবার জানিয়ে দিই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায়